শুকনো পাতার খসখস শব্দের মতো নিঃশ্বাসের আর একটা শব্দ কানে এলো ওর। আহা, কত ভালো লোকের সংসর্গে আছি আমি। যেন নিজের সঙ্গে কথা বলছিল বুড়ো। দিদি আমার কষ্ট করে খবর দিতে এলো কুয়োতলা অবসর হয়েছে, তুমি যাও। মায়া কথা বলল না। চোখের একটা প্রসন্ন ভাব নিয়ে বুড়োর হাতে শূন্য হাঁড়িটার দিকে তাকিয়ে রইল শুধু। যেন বুড়ো আবার একটা কি বলি বলি করছিল। টের পেয়েও মায়া চোখ তুলল না। দুটো লাল ফড়িংয়ের একটা ইটের পাঁজা ছেড়ে এখানে উড়ে এসে ওর হাঁটুর কাছে ঘুরঘুর করছে দেখে মায়া অবাক হয়, খুশি হয়। ইচ্ছে করছে অনেক দিন, সাহস হয়নি কথা বলতে, কিন্তু দিদি যে এত ভালো মানুষ আমি কি জানতাম? ভাঙা অসমান নোংরা দাঁত বের করে ভুবন অল্প শব্দ করে হাসল। কেমন ভালো লোকের সংসর্গে বাস করছি আমি, আহা। বুড়ো মানুষ আমার সঙ্গে কথা বলবেন তাতে। বাকিটা বলল না মায়া, সুন্দর পরিচ্ছন্ন দৃষ্টি দিয়ে তা বুঝিয়ে দিল। বুঝতে পেরেছি, বুঝতে পারি। ভুবন খুশি হয়ে মাথা নাড়ল। সকল লোকে কি আর সমান? সংসারে সব মানুষ একরকম হলে সৃষ্টি অচল হতো। মায়া নীরব। ফড়িংটা এখন তার কানের কাছে খোপার পাশে ঘুরঘুর করছিল। সকল লোক সমান না, ভুবন আবার বলল। সেদিন রাস্তার কলে এই হাঁড়ি দিয়ে জল ধরতে গিয়ে কি কম নাকাল হতে হয়েছিল দিদি। বড় বেশি অপমান হয়ে ফিরে এসেছিলাম। কে অপমান করলো? মায়া বুড়োর চোখের দিকে তাকায়। দিদির বয়সী একটা মেয়ে, বউ কার বউ জানি না। রাস্তার ওধারে একটা টালির ঘর যেন থাকে। বুড়ো নিঃশ্বাস ফেলল। তার বয়সের একটি বউ বুড়োকে অপমান করেছে শুনে মায়ার দুঃখ এবং কৌতূহল হলো। কি বললে? বউটা কি বলেছিল আপনাকে? আমি হাঁ করে দাঁড়িয়ে আছি। আমি হাঁ করে দাঁড়িয়ে থেকে ওকে দেখছি। ওকে দেখতে আমার কলের কাছে দাঁড়ানো। জল ধরতে যাওয়াটা কিছু না, ছুতো। ছি ছি ছি। মায়া সর্বাঙ্গ শিউরে উঠল। এমন একটা বুড়ো মানুষকে এভাবে বলতে কি ওর? বাকিটুকু বলল না মায়া, কিন্তু তার চোখের বেদনা ভুবনকে অভিভূত করল। সব মানুষ সমান না, সকল চোখ এক না। একটা ভারী নিঃশ্বাস ফেলে ভুবন মৌচাকের মতো মস্ত কালো খোপা ঘিরে লাল ফড়িংয়ে নাচানাচি দেখল। গাল ঘুরিয়ে মায়া আবার একটু সময় পেয়ারা পাতার ফাঁক দিয়ে চুঁইয়ে পড়া আষাঢ় আকাশের হলদে আলো দেখছিল। অনেক বেলা হলো, এবেলা রান্না বান্না আরম্ভ করুন। ঘাড় ফিরিয়ে কথাটা বলতে গিয়ে মায়া চুপ করে গেল। ফ্যাকাশে মরা চোখ দুটোতে যেন অন্যরকম রং লেগে আবার চকচক করছে। ডান হাতের হাঁড়িটা বাঁ হাতে চালান দিয়ে ভুবন আস্তে আস্তে ঠোঁট নাড়ছে, যেন কি বলতে গিয়ে ইতস্তত করছে। আর দাঁড়ালো না। চৌকাঠ ছেড়ে মায়া উঠোনে নামল। শুকনো ডুমুর পাতার খসখস শব্দ শুনে আর একবার ও ঘাড় না ফিরিয়ে পারে না। না, ভুল দেখেছে সে। মরা মাছের চোখ দিয়ে দরজায় দাঁড়িয়ে বুড়ো দীর্ঘশ্বাস ফেলছে। রুক্ষ জীর্ণ অস্থিসার একটি মানুষ, মৃত পত্রহীন মাদার গাছটার চেহারা মনে পড়ল মায়ার। আমায় কিছু বলছেন? না। ভুবন মাথা নাড়ল। বলিনি কিছু। দিদিকে দেখে ভাবছিলাম, দিদিকে দেখলে আমার কেবলই ওই ডালিম চারাটার কথা মনে পড়ে। কোথায় ডালিম চারা? কোন দিকে? যেন খুব বেশি চমকে উঠল মায়া। আঙুল দিয়ে ভুবন উঠোনের এক পাশ দেখিয়ে দিতে মায়া সেদিকে তাকায়। অনেকদিন আগেই ওটা তার চোখে পড়েছে, কিন্তু
এখন যেন নতুন করে ও ডালিম চারাটা দেখতে পেল। চারা বলা চলে না ঠিক, গাছ, লম্বা, রিজু, একটি মেয়ের সুন্দর দুটি বাহুলতার মতন সুগোল মসৃণ দুটো কাণ্ড, আকাশের দিকে একটুখানি উঠে তারপর থেমে গেছে। তারপর কচি কচি ডাল, যেন অনেকগুলো আঙুল, আঙুল ছেয়ে নতুন কালচে সবুজ পাতার ঝিলমিল, হাওয়ায় দুলছে নড়ছে, যেন আঙুল নেড়ে নেড়ে মেয়েটি নিজের এলোমেলো চুলে বিলি কাটছে আর খিলখিল হাসছে। আর একটুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল মায়া। আধফোটা একটা কলি সিঁদুরের রেখা হয়ে পাতার মাঝখান থেকে উঁকি দিয়ে আবার তক্ষুনি লুকিয়ে যাচ্ছে। আর একটু মনোযোগ দিয়ে দেখল মায়া। একবার দেখল, দুবার দেখল, বিস্ময়ে চোখের পলক পড়ছিল না। সুগোল সুঠাম আশ্চর্য সবুজ দুটো ফল, পাতার আড়াল সরিয়ে সন্তর্পণে দুবার দেখিয়ে তারপর যেন লুকিয়ে ফেলল মেয়েটি আর খিলখিল হাসল। ছোট্ট একটা নিঃশ্বাস পড়ল মায়া। চারা না, গাছ। ঘাড় ঘুরিয়ে ও ভুবনের দিকে তাকায়। ভুবন মাথা নাড়ল। নতুন গাছ, যৌবন লেগেছে গায়ে। মরা গাছের মতো চোখ দুটো আবার চকচক করছে কিনা দেখতে মায়া আর মুখ ফেরায় না। যেন কি ভাবছিল, ভাবতে ভাবতে নিজের ঘরে ফিরে গেল। কি অপরের চোখে সে নিজেকে দেখেছে? কে সেই পর? কেউ না, মানুষ না, পুরুষ না, সংসারে একমাত্র পুরুষ প্রণব, তার স্বামী, যার মুখে রাত দিন তার রূপ যৌবন শরীরের অঢেল লাবণ্যের প্রশংসা শুনে শুনে মায়া এখন ক্লান্ত ও বিরক্ত হয়। আর কোনো পুরুষের চোখে মুখে সে তার 22 বছরের যৌবনের স্তুতি দেখল না, শুনল না। যদি দেখত শুনত, তবে কি সে রাগ করত? মায়া ঠিক ভেবে পেল না, বুঝতে পারছিল না ও। হাজার পাতার চোখ মেলে নিম গাছটা তার দিকে তাকিয়ে আছে। পেঁপে গাছগুলো চেয়ে চেয়ে দেখে। ভাঙা পাঁচিল, মরা গাছ, কাক, শালিক, বুলবুলি, ঝাঁক। যখন তখন মায়ার হাত দেখছে, পা দেখছে, হাঁটু দেখছে, পিঠ দেখছে, কোমর, ভুরু, চোখ, চুল, নখ সব দেখছে। রাগ করে না ও, বরং খুশিই হয়। যদি ওরা এমনভাবে ওর দিকে তাকিয়ে না থাকতো, তো তার মনেই হতো না সে বেঁচে আছে। সুতরাং দুপুরে খাওয়ার পরে চোখে আজ ঘুম আসেনি। শুতে গিয়ে শোয়া হলো না। এক আশ্চর্য নেশায় মন শরীর আচ্ছন্ন হয়ে রইল। সত্যি তো, মরা মাদার গাছ কি নোনা ধরা পাঁচিলটা যদি হঠাৎ মুখ ফুটে বলে ওঠে, চমৎকার, কত সুন্দর তুমি, অথবা তোমাকে দেখে বর্ষার রজনীগন্ধা কি বৈশাখের চাঁপার কথা মনে পড়ে আমাদের, তো সে কি খুব অবাক হবে? হয়নি, এখনো হলো না। বরং নূপুর বাজার মতন উত্তেজনার আনন্দে তার রক্তের মধ্যে মিষ্টি রিমঝিম একটা শব্দ হচ্ছিল। সে কখন থেকে শোয়া ছেড়ে একসময় ও উঠল। আস্তে দরজার দুটো পাল্লা ভেজিয়ে দিয়ে উঠোনের দিকের জানলাটা বন্ধ করে দিল। তারপর এসে ঘরের মাঝখানে দাঁড়ালো। ঠিক মাঝ জায়গাটায় দাঁড়ালেই দেওয়ালের আরশিতে ও পায়ের নখ থেকে সিঁথির ডগা পর্যন্ত সব দেখতে পায়। না, আরশি মুখ করে দাঁড়ালেও সব দেখা যায় কি? সব বাঁধন খুলে পা দিয়ে একদিকে ঠেলে সরিয়ে দিল ও। আর সেই মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে ও স্থির স্তব্ধ হয়ে গেল, যেন রক্তের বাজনাটাও কিছুক্ষণের জন্য থেমে গেল। না, নিজের এই মূর্তি সে আগে কখনো দেখেনি। এভাবে ডালিম গাছ, পাতা, ফুল, ফল, কাণ্ড, শাখায় শাখায় ছড়িয়ে পড়া যৌবনের সতেজ
প্রগলভ লাবণ্য। পুলকের বিদ্যুৎ শিহরণ তার মেরুদাঁড়ায় খেলা করে গেল। টের পেল মায়া, আর রক্তের বাজনাটা যেন প্রচণ্ড শব্দ করে তখন বেজে উঠল ঝম ঝম ঝম। ঘরের চালে শব্দ হচ্ছিল, বাইরে, গাছের পাতায়, পাঁচিলের গায়ে, কুয়োতলায়, ডুমুরের জঙ্গলে। আকাশ ভেঙে বৃষ্টি নামল, আর আয়নার সামনে নাচের ভঙ্গিতে ঘুরে ঘুরে কোটি বার ও নিজেকে দেখল। অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেল এটা। একদিন, দুদিন, 3 দিন, এবং সেই সঙ্গে আরও একটা জিনিসও লক্ষ্য করল। অবশ্য তাতে প্রথম দিনও ভয়ই পেয়েছিল, দ্বিতীয় দিন আর ভয়টা রইল না। মনটা একটু খারাপ লাগলো, কিন্তু অবাক হলো মায়া। তৃতীয় দিন তার মনে হয় এই স্বাভাবিক। প্রণবের কথা, হাসি, ওঠা বসা, খাওয়া, বিশ্রাম, তার জুতোর শব্দ, সিগারেটের গন্ধ, অফিসের গল্প, বা মায়া রাঁধতে বসেছে আর তার পাশে বসে স্বামী তার গলার কি পিঠের ঘামাচি খুঁজছে, কি বিড়বিড় করে বাজারের হিসেব বলছে, ইত্যাদি সব কেমন যেন মায়ের কাছে পুরনো, বড় বেশি একঘেয়ে ঠেকতে লাগলো। যেন জন্মাবধি সে এসব দেখেছে, শুনেছে। যেন শুনে শুনে দেখে এখন তার হাঁপিয়ে ওঠার সময় এলো। এমনকি রাতটাও। আদর, চুমু, আবেগ, উচ্ছ্বাস, কোনো কিছুর মধ্যেই আরও দিশেহারা হয়ে যেতে পারছিল না। যেন কতকাল ধরে চলেছে, যেন এসব কাজ এখন কিছুদিনের জন্য বন্ধ থাকলেই ভালো হয়। বিছানার গন্ধ, প্রণবের গায়ের গন্ধ, চটচটে ঘাম আর গরমের নিঃশ্বাসের হলকা থেকে রেহাই পেতে সত্যিও একসময় উঠে পড়ে। এর মধ্যে তোমার জল তেষ্টা পেয়ে গেলে? ঠাট্টার সুরে প্রণব বিড়বিড় করে, কিন্তু মায়া উত্তর দেয় না, গম্ভীর থাকে। সবটা আবহাওয়া তার কাছে অশ্লীল, কুৎসিত ঠেকে। বিছানার অন্ধকারে আধশোয়া স্বামীকে কুৎসিত মনে হয়, বেশবাস ছেড়ে নিজেকে কুৎসিত মনে হয়। অথচ অন্ধকার জানলায় একলা চুপচাপ দাঁড়িয়ে থেকে ও ভাবে। প্রশ্নের জবাব দেয়নি ভুবন। ঘাড় গুঁজে মাছ কুটছিল, জল পচা সাদাটে কটা পেট ফোলা ট্যাংরা মাছ। একটা ভোঁতা কাটারির বুকে পুছিয়ে পুছিয়ে পেট আলগা করে মাছের কালচে তামাটে রঙের নাড়ি ভুড়ি বার করতে করতে ভুবন দীর্ঘশ্বাস ফেলে। যেন লোকটার নিঃশ্বাসের ঝাপটায় মাছির ঝাঁক ভন ভন করে ওঠে। কিছু তার নাকের সামনে, কিছু ঘাড়ের কাছে, পিঠের ধারে উড়ে বেড়ায়। আপনার বুঝি মোটি নেই? ভুবন শুধু মাথা নাড়ল, কথা বলল না, বা চোখ তুলে চৌকাঠের দিকে তাকালো না। মায়া একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। বটি থাকলে সুবিধে হতো। ছোট্ট মাছ কাটারি দিয়ে কুটতে কষ্ট বলে মায়া ঘাড় ফিরিয়ে বাইরের দিকে তাকায়। আজকে দুপুরের চেহারাটা অন্যরকম। বৃষ্টিও পড়েছে, আবার রোদও উঠেছে। সিল্কের মতো সাদা নরম মেঘে মোড়া আকাশ থেকে যেন একটা রূপোলি জাল ছুঁড়ে ছুঁড়ে মারছে। রূপোর সুতোর মতন সাদা ফিনফিনে বৃষ্টির ছাঁট এসে থেকে থেকে মায়ার পায়ের কাছে মাটি ভিজিয়ে দিচ্ছে। মাটি, ঘাস, গাছের পাতা ভালো করে ভিজতে না ভিজতে আবার দেখা যায় ঝকঝকে রোদের হাসি। লাল ফড়িং না, ঘাস ফুলের মতো ছোট্ট সাদা একটা প্রজাপতি ওর থুতনির কাছে উড়ে উড়ে বেড়ায়। মায়া ঘাড় ঘুরিয়ে ভুবনের দিকে তাকায়। এবারও খুশি হলো। ফ্যাকাশে হলদে চোখ জোড়া মেলে মানুষটা হাঁ করে তাকে দেখছে। মায়া বাঁ পা নামিয়ে ডান পাটা চৌখাটের ওপর রাখল। তা কারখানার কাজ কি করে গেল বললেন না তো? শুকনো মরা পোকায় খাওয়া গাছের বাকড়ের মতো বুড়োর ঠোঁটের চামড়া ঈষৎ বিস্ফারিত হলো। বোঝা গেল হাসতে চেষ্টা করছে। বাঁ হাতের পিঠটা
কপালে ঠেকিয়ে আবার হাঁ করে সে মায়ার মুখের দিকে তাকায়, অর্থাৎ অদৃষ্টে নেই, তাই চাকরি গেছে। বুঝতে পেরে মায়া একটু সময় চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল, যাক, হাতের কাজটা যখন শেখা আছে কোনো রকমে চলে যাচ্ছে, যাবে। ঘরে বসে টুকিটাকি সারাইয়ের কাজ করছেন, মন্দ কি? কিন্তু চোখ দেখে মনে হলো না ভুবন তা ভাবছে। কি ভাবছে চিন্তা না করে মায়া আবার উঠোনের দিকে মুখ ফেরালো। ভিমরুলের চাকের মতন প্রকাণ্ড খোঁপার পরিবর্তে অল্প বয়সী একটি মেয়ের মতন চেরা বেনি আজও ঘাড়ের দুদিকে ঝুলিয়ে এসেছে। হাওয়াতে দুটো বেনি নড়ছিল। স্কুলে পড়ার সময় বেনি করত ও, বউ হবার পর আজ এই প্রথম। আর এই বেনি তৈরি করার সময় অনেকদিন পর এ ধরনের বনজ লতার কথা বারবার মনে পড়েছিল তার। প্রণব এভাবে চুল বাঁধা পছন্দ করবে না, এটাও মায়া চিন্তা করেছে, এবং স্বামী বাড়ি ফেরার আগেই ওটা ভাঙতে হবে ভেবে তার বুকের মধ্যে বেশ একটু টনটন করছিল। খসখস শব্দটা শুনে মায়া চমকে ঘাড় ফেরালো। ভুবন এবার দাঁত বের করে রীতিমতো হাসছে। কি হলো? মাছ কোটা তো শেষ হয়েছে, এবার রান্না চাপান। তা চাপাবো, একসময় চাপালেই হলো। হাত নেড়ে মাছের গায়ের মাছি তাড়ায় ভুবন। রান্না আর খাওয়ার কথা এখন বড় একটা ভাবি না দিদি, কেমন যেন ইচ্ছাই করে না। একটা কাজ ছিল শেয়ালদার, বুঝিয়ে দিয়ে ফেরার সময় এই তো আজ 8 দিন পর দুটো মরা ট্যাংরা আনলাম। রান্নায় বা আর রোজ হয় কোথা? মায়া চুপ করে রইল। হাওয়াটা একটু বেশি জোরে বইছিল বলে পিঠের বেনি দুটো এক জোরে সাপের মতো পরস্পর জাপটাজাপটি করে আবার কোমরের দুদিকে সরে গিয়ে হিল হিল করছিল। যেন সাপের খেলা দেখতে বুড়ো বাঁকা করে ঘাড় কাত করে মায়ার পিঠের দিকে চেয়ে থাকে। ঘোলা জলের ওপর রোদ পড়লে যেমন একটা চিকচিকে সাদাটে আভা জাগে, বুড়োর চোখে আজ আবার সেই রং দেখল মায়া। কিছু বলল না ও, বরং খুদে প্রজাপতিটা এই বেলা বাড়াবাড়ি আরম্ভ করেছে। উড়ে উড়ে এসে ওর গলায় বুকে বসতে চেষ্টা করছে দেখে মায়া সেটাকে একসময় খপ করে মুঠোর মধ্যে ধরে ফেলে পরে ওটাকে উঠোনের দিকে ছুড়ে দিয়ে ঘরে দাঁড়ায়। এবার ভুবন তার সবটা পিঠ ও কোমর দেখতে পাবে, মায়া অনুমান করছিল। বাচ্চা প্রজাপতিটা বাইরে ঘাসের ওপর ছিটকে পড়ে কিছুক্ষণ চুপচাপ মরার মতো শুয়ে থেকে পরে একসময় নড়ে চড়ে উঠে দিব্যি উড়তে উড়তে পেয়ারা গাছের দিকে চলে গেল। মায়া খুব করে হাসল, ভুবনও হাসল। মায়া ঘুরে দাঁড়ালো। মরেনি, ভাবলাম হাতের চাপে চটকে শেষ হয়ে গেছে। কেন মরবে? ভুবন ঘাড় নাড়ল। নরম মুঠো এই চাপে কি আরও মরে? মুখ ফিরিয়ে মায়া সাদা প্রজাপতিটাকে আর দেখতে পেল না। পেয়ারা পাতার ঝোপের মধ্যে ঢুকে পড়েছে। ভারী সুন্দর ছিল, এই এতটুকুন। ভুবন ঘাড় নাড়ল। ফাটা শুকনো রোদ পোড়া গাছের বাকলের মতো পুরু ঠোঁট দুটো ছড়িয়ে আস্তে আস্তে বলল, আরো সুন্দর লাগছিল দিদির থুতনির চারপাশে যখন ও ঘুরঘুর করছিল। মাছ মাছ কুটবো কি ছাই? আমি তখন থেকে কেবল ভাবছি কোন ফুলের সঙ্গে কোন ফলের সঙ্গে এই থুতনির তুলনা চলে। মচকা ফুল? না না না, করবী ফুলের তলার দিকটা ছোট্ট বাটির মতো গোল হয়ে বোটার সঙ্গে যেটুকু লেগে থাকে, অবিকল সেই রকম। দিদির থুতনি দেখলে তাই মনে পড়ে। মিছে বলছি? আর একবার যখন আরশিতে মুখ দেখবেন কথাটা সত্য কিনা বুঝবেন। মেরুদাঁড়ায় একটা শিহরণ অনুভব করত মায়া, কিন্তু তা করতে গিয়েও সে ওটা আর টের পেল না। তাই আগের চেয়েও শান্ত স্থির চোখে ও ভুবনের মুখের দিকে তাকালো।
একজন পুরুষের মুখে ও রূপের প্রশংসা শুনছে কি? না না, যাও একটু হাসির রোদ লেগে ঘোলাটে চোখ দুটো চিকচিক করছিল, এখন আবার মরা মাছের চোখের মতন ঠান্ডা ফ্যাকাশে হয়ে গেছে। কাঠের টুকরোর মতো শুকনো হাঁটুর সঙ্গে দুটো হাত ঠেকানো, বরং ক্ষীণ একটা বেদনায় ঢেউ বুকের মধ্যে অনুভব করল মায়া। অল্প হেসে বলল, তা দেখবো আজ শীতে, দেখা যাবে সত্যিই আমার থুতনি অত সুন্দর কিনা। আপনি এই বেলা উঠুন, আসুন আমি জল তুলে দিই, আপনি মাছটা ধুয়ে ফেলুন, অনেক বেলা হলো। দুজনের পায়ের শব্দে গিরগিটিটা ওধারের পাঁচিলে মাথা থেকে লাফিয়ে ডুমুর জঙ্গলের মধ্যে চলে গেল। মায়া থমকে দাঁড়ায়। পেছন থেকে ভুবন বলল, তা আমি না হয় এতকাল কোণার দিকের ভাঙা ঘরে নিয়েছিলাম, এখন উঠোনের এধারে নতুন ঘর তুলছে বটব্যাল, আর ঘর তৈরির সঙ্গে সঙ্গে নতুন ভাড়াটেও পেল। এখন তো জঙ্গল টঙ্গলগুলো একটু সাফ করে ফেলা উচিত ওর। কিন্তু শালা কি এদিকে একবার উঁকি দিতে আসে? মাস কাবার হলে ভাড়া গুনতে হাজির বেলায় ঠিক আসবে না। খুব বেশি জঙ্গল কি? মায়া বলল, আমার কিন্তু এই গাছগুলোর বেশ ভালো লাগছে, সস্তার মধ্যে বাড়িটা কিন্তু চমৎকার। একটা নিঃশ্বাস ফেলল ভুবন। আমার ইচ্ছে করছে এই আগাছাগুলো তুলে ফেলে এধারটায় কিছু ফুলের গাছ করি। মায়া কথা বলল না। তা এবছর আর হয় না। পিছন থেকে ভুবন পরে বলল, আরো আগে পুঁতলে তবে ঠিক হতো, এখন বীজ পুঁতলে শালার জলেই সব পচে ভূত হয়ে যাবে, গাছ বেরোবে না, আর গাছ বড় হতে হতে শীত হয়ে যাবে। শীতে আর দোপাটি তেমন ফোটে কই। হ্যাঁ সুন্দর। ঘাট ফিরিয়ে মায়া বলল, দোপাটি ফুল আমি খুব পছন্দ করি। ছোটবেলায় দেখতাম আমাদের স্কুলের বাগানে এমন দিনে গাছগুলো সাদা হয়ে থাকতো, সাদা লাল গোলাপি অনেক রঙের হয়। ভুবন আস্তে আস্তে বলল, আমার ইচ্ছা লাল দোপাটি করার, লাল ফুল দিদির বেনিতে মানাবে ভালো। মায়া হঠাৎ আবার কথা বলতে পারল না। ভুবনও চুপ করে রইল, কিন্তু কুয়োতলার গিয়ে সে মুখ খুলল। মায়া জল ঢালছে, আর তার দু হাতের রগড়ে মাছের গায়ের ছাই ময়লা সাফ করতে করতে কি ভেবে সে বলল, ছোটবেলার কথা, স্কুলে পড়ার দিনগুলোর কথা দিদির খুব মনে পড়ে বুঝি? প্রথমটায় উত্তর দিল না মায়া, তারপর একসঙ্গে আস্তে আস্তে বলল, মনে পড়লেই আর কি করা যায়, দেখতে দেখতে বড় হলাম, স্কুল ছাড়লাম, তারপর বিয়ে হয়ে গেল। একটু থেমে পড়ে বলল, হাজারবার মনে পড়লে কি ইচ্ছে করলেও এখন আর সেদিন ফিরে পাবো না। নিজের মনে কথাটা বলে শেষ করে বিষণ্ণ চোখ দুটো ও আকাশের দিকে তুলে ধরল। রোদের আভা মুছে গিয়ে কালো বড় বড় মেঘের আনাগোনা আরম্ভ হলো এবার। মাছ ধোয়া শেষ করে ভুবন সেগুলোর রং চটা ফুটো লোহার থালায় তুলে রেখে লম্বা নিঃশ্বাস ফেলল। আর জল ঢালতে হবে না। মায়া চোখ নামালো, না আমার হয়ে গেছে। ঘাড় তুলে ফ্যাকাশে চোখে ভুবন ওর আপাদমস্তক দেখে। কুয়োর বাঁধানো কার্নিশের ওপর একটা পা নিচের ইটের ওপর রেখে মায়া হাতের শূন্যে বালতিটা একটু একটু আন্দোলিত হচ্ছিল বলে ওর বুক কোমর উরু মন্থর ঢেউয়ের মতো থেকে থেকে দুলছে, কাঁপছে। মন দিদি, ছোটবেলার মনটা যদি আমরা কোনো রকমে ধরে রাখতে পারি, তো বুড়িয়ে গিয়েও মাঝে সাঝে সে দিনের নাগাল পায়। মিছে বলছি? আকাশে চোখ তুলল মায়া। চমকে ওঠার মতো কাউকে দেখছে না ও, কি কারো কথা শুনছে না। নিম গাছটা বুলবুলিদের ফল খাওয়াতে খাওয়াতে সারা দুপুরই এই বুলি আওড়ায়। উঠোনের চড়ুইগুলো, ওধারের ফড়িং দুটো, ডুমুরের জঙ্গলের ছায়া
ঝিঝির দল সারাক্ষণ কি ডেকে ডেকে মায়াকে একথা শোনাচ্ছে না? আর এটা ও বেশ বুঝতে পারে। ওদের সঙ্গে সুর মিলিয়ে এবাড়ির শ্যাওলা ধরা ইটের পাঁজা, নড়বড়ে ভাঙা দেওয়াল, হয়তো মৃতপ্রায় হলুদ রঙের পেঁপে গাছটাও ফিস ফিস গলায় কেবল যেন বলছে, এখন। শান্ত সহানুভূতির চোখে মায়া ভুবনকে আবার দেখল। যান, এই বেলা গিয়ে উনুনটা ধরিয়ে ফেলুন, অনেক বেলা হল। ভুবন স্থির, নির্বাক। একটা বেণী ঘাড় ডিঙিয়ে ওর বুকের উপর লুটোয়। চোখ বাঁকা করে মায়া তাই দেখে। এমন সময় হঠাৎ একটা আঁচলা রোদ ওর বুকের সামনে দিয়ে থুতনি ঘেঁষে উড়ে গেল। এক ঝাঁক প্রজাপতি, উজ্জ্বল হলুদ বর্ণ, হাতের তেলোর মতো বড় এক একটা। ওরা ডালিম গাছটা লক্ষ্য করে ছুটে চলেছে। যেন দিশেহারা হয়ে হাতের বালতিটা ঠক করে একদিকে ছুঁড়ে ফেলল মায়া। ছুটল, পেয়ারা গাছের ডালে আঁচল বেঁধে দিল। নিচের দিকটাও কি একটা কাঁটায় শাড়ির পাড় আটকে ওর মোরগ ফুল আঁকা সায়া বেরিয়ে গেছে। কোনো মতে সামলে নিয়ে আবার এগোয়। ধরল একটাকে, বাঁ হাতের লম্বা সরু দুটো আঙুলের মাঝখানে আলতো করে একটা পাখা চেপে ধরে ও কুয়োতলার দিকে এলো। ডান হাতের মুঠোয় আঁচলটা বুকের ওপর চেপে রেখেছে কোনো রকমে। শ্বাস প্রশ্বাসের জায়গাটা কাঁপছে। এই প্রথম ভুবন শব্দ করে হাসল, যেন জং ধরা খসখসে গলায় নতুন ধাতুর ধার শোনা গেল। মায়া মুখ কালো করে ফেলল। প্রজাপতিটাও হাত থেকে উড়ে গেল। আঁচলটা অতিরিক্ত দ্রুততার সঙ্গে বুকে জড়ালো, গলায় তুলল ও এবং অন্যদিকে ফিরে তাকালো। কিন্তু কতক্ষণ? এদিকে আবার ওকে তাকাতেই হয়। তাকিয়ে অবশ্য নিশ্চিন্ত হয়। কাঠ, মরা কাঠ চুপ করে বসে আছে। দুটো হাত শুকনো নিষ্পত্র, গাছের ডাল জীর্ণ বাকল, ভেতরের শ্বাস পুড়ে গেছে, অঙ্গার দেখা যায়। উঠে ঘরে যান, সে কখন তো মাছ ধোয়া হলো, খাওয়া দাওয়া করবেন না? আমি হাঁ করে তাকিয়ে দেখছিলাম। খুব বড় প্রজাপতি। এত বড় প্রজাপতি এখানে এসে আর আমি দেখিনি, মায়া বলল। আমি প্রজাপতি দেখছিলাম না। মায়া বুড়োর চোখের মধ্যে তাকায়। ঘোলা ফ্যাকাশে চোখ স্থিরভাবে ধরে রেখে ভুবন হাসে। দিদি ছুটে যাওয়া দেখছিলাম। আহা, রাজহংসীর গতিভঙ্গি। কথাটা মিছে বলছি? আয়নায় দেখবেন, ঘাড় ঘুরিয়ে যদি সম্ভব হয়। আমি এমন সুন্দর ছাঁদের পিঠ কোমর আর কারও দেখিনি। দেখবো আয়নায়, রোজই তো দেখছি। ধমকে সুর বার করতে গিয়ে ও কোমল গলায় হাসল। এই বেলা উঠুন, চলুন আমি উনুন ধরিয়ে দিই। আষাঢ়ের বেলা, তাও হেলতে শুরু করেছে। মায়া নুয়ে হাত বাড়িয়ে মাছের থালাটা তুলে নিয়ে সোজা দাঁড়ালো। কত ভালো লোকের সংসর্গে আছি আমি। পেছন চলতে চলতে ভুবন বলল, দিদির মন কত নরম। ডুমুরতলায় নিচু চালার ভেতরে ঢুকলো দুজন, আর সঙ্গে সঙ্গে ঝমঝম করে বৃষ্টি নামল। কয়লার ব্যবহার নিয়ে বুঝতে কষ্ট হয় না। কবে যেন কয়লা আনা হয়েছিল, 2-4 খণ্ড এক কোণায় পড়ে আছে। তার উপর উইয়ের ঢিপি মাথা গজিয়েছে। ভুবন বলল, মাঝে মধ্যে রান্নাবান্না যে যা করি দিদি তা না। মাঝে মাঝে রান্নাবান্না যে না করি দিদি তা না। এই ওধারের পুরনো বেড়ার বাঁশ কাঠ কিছু কিছু ভেঙে এনে কাঠ চালাই দিই আর কি। একটু থেমে পড়ে বলল, তা কাঁচা ঘর বটব্বেল এমনিও রাখবে না, আস্তে আস্তে সবটাই পাকা করে ফেলবে, তখন আমাকেও উঠতে হবে বই কি। পরিবার সংসার কোনোদিনই ছিল নাকি?
পরিবার সংসার কোনোদিনই ছিল না নাকি? উনুন সাজিয়ে আগুন দিতে তৈরি হবার আগে মায়া একবার ঘাড় সোজা করলো। তার গলার বুকের উদ্ধত পেশির সুন্দর ভঙ্গি দেখতে ভুবন প্যাকাশে চোখে আবার রং আনতে চেষ্টা করছে টের পেয়ে মায়া ঘাম মুছবার অছিলায় আঁচলটা নামিয়ে কোলের ওপর জড়ো করলো। তারপর একটা পোকা বা মাকড়ের দিকে স্থির সতর্ক দৃষ্টি রেখে টিকটিকি যেমন চুপচাপ বসে থাকে কতক্ষণ ও সেভাবে বসে রইল। কেনই বা থাকবে না? কুয়োতলায় যখন ও স্নান করে খোলা গায়ে সাবান মেখে পাশের মুমূর্ষু মাদার গাছটার পিট পিট চোখে তাকিয়ে থেকে থেকে পড়ে, হঠাৎ এক সময় যখন ওর সঙ্গে কথা বলে শব্দ করে নিঃশ্বাস ফেলে, তখন কি ও অন্তত কিছুক্ষণের জন্য সতর্ক, সন্দিগ্ধ, চকিত হয়ে ওঠে না? ধারালো দৃষ্টি হেনে গাছটাকে পরীক্ষা করার পর মায়া নিশ্চিন্ত হয়। চমক ত্রাস জয় করে আবার স্বাভাবিক গলায় গানের গুনগুনি তুলে বুকে পিঠে সাবান ঘষে। এখনো তাই হলো। বাদলা দুপুরের পচা ভ্যাপসা গরম তার ওপর ভুবনের পুরনো ছোট্ট আবর্জনায় ঠাসা ঘরের অস্বস্তিকর গুমোটে ঘেমে ও স্নান করে উঠছিল। কপালে গলায় ঘাম, গলার নিচে বুকের স্তনের পাশে পাশে মুক্তাবিন্দু হয়ে মুহুর্মুহু ঘাম জমছে। আর পর মুহূর্তে তারা ভেঙে গলে ঝরে পড়ল। সবল সুস্থ হাতের আঁচল ঘষে ঘষে মায়া ঘাম মুছল। ভুবনের দিক থেকে চোখ সরালো না, যেন শরীরটাকে আরো একটু স্বস্তি দিতে মায়া সায়া গুটিয়ে হাঁটুর খানিকটা নিচে পর্যন্ত তুলে ধরল। তারপর আশ্চর্য ঠান্ডা নরম গলায় বলল, লঙ্কা পেঁয়াজ ঘরে আছে? পচা মাছ রসুন ছাড়া চলবে না কিন্তু। দেখি হয়তো আছে। যেন অত্যন্ত অনিচ্ছায় নধর সুডোল পায়ের দিক থেকে চোখ সরিয়ে ভুবন ঘরের এদিক ওদিক দেখে। রসুন থাকতে পারে, পেঁয়াজ যেন ফুরিয়ে গেছে। নিয়ে আসুন, আমি উনুন ধরিয়ে দিলাম। ভুবন লঙ্কা পেঁয়াজ খুঁজতে খুঁজতে উঠে গেল, কিন্তু ফিরে এসে দেখল উনুন ধরেনি, কেবল গল গল করে ধোঁয়া উঠছে। আর ধোঁয়ায় ধোঁয়ায় এক জোড়া চোখ ছুরির ফলার মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে। শুকনো পাতার খসখস শব্দ হলো। দিদির চোখের দিকে তাকাতে ভয় করে। কেন? কিসের ভয়? মায়া নরম গলায় হাসল। বাঘিনী বনের মধ্যে শিকার খুঁজছে, সেরকম দৃষ্টি, সেই চোখ। খসখসে গলায় ভুবন হাসে। মিছে বলছি না কিন্তু। মায়া কথা বলল না। বৃষ্টিটা আরো জোরে চেপে এলো, কিন্তু জলের ঝমঝম ছাপিয়ে বাইরের অদ্ভুত একটা ডাক শোনা গেল, যেন ঘরের পেছনে অসহ্য উল্লাসে একটা ভুতুম পাখি গলা ছেড়ে ডাকছে। আর সেই মুহূর্তে দপ করে উনুনে আগুন জ্বলল। ভুবন খুশি। কালো চোখের মধ্যে আগুনের নাচ দেখতে পেয়ে মুখটা মুখের কাছে সরিয়ে আনল। দিদির চোখ জোড়া আরো আরো সুন্দর ভয়ানক লাগছে এখন। কি রকম? কিসের মতো শুনি? গর্বে নাসারন্দ স্ফুরিত হলো মায়া, যেন বাঘিনী শিকার করছে। খুশির রক্তে দু চোখ লাল। খসখস করে ভুবন হাসে। মায়া কথা বলে না, কি ভাবে। তারপর আগুনের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে আস্তে আস্তে বলল, আপনার ঘরে আরশি আছে? ভুবন মাথা নাড়ল। ছিল, ভেঙে গেছে। তবে আর কি। যেন তাচ্ছিল্যের শীতলতা নিয়ে মায়া চোখের আগুন নিভিয়ে দিল। নিন, পেঁয়াজটা ছাড়িয়ে ফেলুন, বসে থাকলে রান্না নামবে না। শিল নোড়া থাকলে দিন, চট করে লঙ্কা দুটো বেটে দিই। হলুদ কোথায়?
মরা মাছের ফ্যাকাশে চোখ তুলে ভুবন ঘরের এদিক ওদিক দেখে, তারপর অনিচ্ছা সত্ত্বেও উঠে যায়। কাঠ, মরা গাছ চোখের সামনে হাঁটছে। বিদ্যুৎ শিহরণ মেরুদাঁড়ায় অর্ধেক পর্যন্ত এসে মিলিয়ে গেল টের পেয়ে মায়ার কান্না পায়। বাঁ হাতের কনিষ্ঠা ঠোঁটে ঠেকিয়ে চুপ করে বসে ভাবে। অফিস থেকে প্রণব সকাল সকাল ফেরে। ফজলি আম নিয়ে এলো, এক টিবি পাউডার কিনে আনলো। মায়া হাসলো। তা বিকেলে ও সেজেছিল ভালো, সুন্দর খোপায় এত বড় একটা নীল অপরাজিতা গোঁজা, সিঁদুরের ফোঁটাটা টক টক করছে সিটিমুলে। অপরাজিতা রঙের ব্লাউজ, ব্লাউজের সঙ্গে মিলিয়ে হালকা কমলা রং শাড়ি। ঠোঁটে রং আছে কি না প্রণব বুঝতে পারল না। তোয়ালের কোনায় আলতা ঠেকিয়ে ঠোঁট ঘষা হতে পারে, প্রণব অনুমান করল। তার ঘরে লিপস্টিক নেই। এই নাও, এইবার পাউডারটা মেখে ফেলো। পাউডার তো ফুরিয়েছিল। বাবা, অফিস থেকে তাই তাড়াতাড়ি বেরিয়েছ কি আমার সুন্দর মুখের কথা ভেবে? বিকেলে কতক্ষণে পাউডার মেখে সাজবো বলে? তো তুমি কি মনে করো? তোমার কি মনে হয় না সারাক্ষণ আমি একটি মুখের কথা ভাবি? অফিস যেতে, অফিসে বসে, অফিস থেকে বেরিয়ে। বাড়াবাড়ি, তুমি যে আমার কথা মনে করো না তা আমি কখনো মনে করি না, বরং দুঃখ একটু বেশি মনে রাখো বলে। একটু কম করে যদি মনে রাখতে তো খুশি হতাম, আমার জীবন সুখের হতো। মায়া একসঙ্গে অনেকগুলো কথা বলল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।